সবাইকে স্বাগত জানাচ্ছি, দেখছেন দ্য ক্রিকেট শো। এবার ফ্রি সেগমেন্টের সময় আপনাদের প্রশ্ন পড়ার। সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্ন করছেন মোহাম্মদ শাহাদাত। তিনি বলছেন, জাতীয় দল, ইমার্জিং দল, এইচপি দল সহ বর্তমানে বিসিবি 5টি স্কোয়াড ঘোষণা করেছে, কিন্তু কোথাও আকবর আলী নেই, কিন্তু কেন? হাবিবুল বাশার সুমন যে ব্যাখ্যা দিয়েছেন সেটা কতটা যুক্তিসঙ্গত? আকবর আলীর সাথে এটা কি অবিচার নয় কিনা? অনেকগুলো খেলা চলছে বাংলাদেশের, প্রায় আপনার 5টা স্কোয়াড যদি আপনি ধরেন, 75 জনের মতো ক্রিকেটার বিভিন্ন জায়গায় খেলার সুযোগ পাচ্ছেন, বাট সেখানে আসলে আকবর আলীর নাম কোথাও দেখা যাচ্ছে না। লম্বা সময় ধরে আকবর আলীকে নট অনলি শুধুমাত্র ক্রিকেটার, মানে অ্যাজ আ ব্যাটারও না, উইকেট কিপার বলেন কিংবা ক্যাপ্টেন হিসেবেও তো আমরা শুনেছি যে তাকে আসলে তৈরি করা হচ্ছে ভবিষ্যৎ ক্যাপ্টেন বাংলাদেশের। আমরা দেখেছি সেই 2020 ক্যাপ্টেন হিসেবে আসলে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জেতার পর থেকে ক্যাপ্টেন আকবর একটা তকমা লেগে গেছে, এবং লাকি হিসেবেও ধরা হয় তাকে, যে ধরনের ক্যাপ্টেন তিনি থাকেন তিনি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সেটা বোঝাতে অনেক অনেক কথা আসলে আকবর আলীকে নিয়ে, বাট রিসেন্ট টাইমে এতগুলো প্লেয়ার এত জায়গায় খেলার সুযোগ পাচ্ছে, আকবর আলী নেই কেন? আমরা দেখেছি হাবিবুল বাশার সুমন একটা স্টেটমেন্টও দিয়েছিলেন যে আসলে যতটা সময় বা ইনভেস্টমেন্ট তার উপর করা হয়েছে, প্রত্যাশিত ফল তারা পায়নি, দ্যাটস ওয়াই আপাতত তাকে রেস্টে রাখা হচ্ছে। আমি মানে আমাদের দর্শক যিনি শাহাদাত প্রশ্ন করেছেন যে শোভন যে ব্যাখ্যা দিয়েছেন সেটা কতটা যুক্তিসঙ্গত, অনেকটাই যুক্তিসঙ্গত আসলে। আকবরের ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমরা প্রত্যেকেই ফ্যাসিনেটেড ছিলাম, আকবর তিনি তার জায়গা থেকে আরও একটু বেটার আউটপুট তিনি দেবেন, কারণ বাংলাদেশে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ের পর তার মেন্টাল স্ট্রেংথ এবং তার ওভারঅল ধরেন হচ্ছে ক্রিকেটের প্রতি তার যে নিবেদন, এবং তিনি যেভাবে আসলে বার্স্ট করে আসা দরকার ছিল, ওই তেরে ফুরে আসাটা এবং ক্রিকেটে একটা শক্ত জায়গা তৈরি করে নেওয়া, ওই পারফরমেন্সটা সামহাও কিন্তু আকবরের কাছ থেকে এখনো পর্যন্ত আসেনি। ইফ ইউ থিঙ্ক অফ ডিপিএল, ইফ ইউ গো ফর বিপিএল, ইফ ইউ গো ফর এনসিএল অর বিসিএল, হোয়াট এভার, মানে কোথাও কিন্তু আকবর আলীর দুর্দান্ত পারফরমেন্স নাই। সো ওই জায়গাটা থেকে আকবরের পেছনে আসলেই ইনভেস্টমেন্ট হয়েছে, এটা বলার সুযোগ নাই। তবে আকবরকে এখনই একদম বাদ দিয়ে দেওয়ার পক্ষে অন্তত আমরা না, আমরা চাই আকবরকে আরও একটু নার্চার করা হোক। শাহাদাতের সঙ্গে আমি ওই জায়গাটাতে একমত যে তাকে আরও একটু সুযোগ দেওয়া হোক, আরও একটু তাকে আগলে রাখা হোক, কারণ তার মধ্যে ওই কারেজটা আছে, একটা বিশ্বকাপ তো জিতেছেন, ওই সাহসটা কিন্তু ভিতরে আছে। ওইটাকে কোনোভাবে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইউটিলাইজ করতে পারে এবং তাকে যদি সামহাও, এক একটা মানুষের লাইফে এক একটা জিনিসের ভেতর দিয়ে যায়, সো ওই জায়গা থেকে অনেক সময় এক একটা মানুষের জন্য কিছু কাউন্সেলিংয়েরও প্রয়োজন হয় তার বেস্ট জিনিসটা নিয়ে আসার জন্য। সো আকবরের ক্ষেত্রে মানে ওরকম কোনো কিছু আছে কি না সেটা একটু ফাইন্ড আউট করার বিষয় আছে। একদমই তাই। আয়ান রহমান বলছেন, তামিম ইকবালের ভারত সফর নিয়ে কি বলবেন? ভারত কি খেলতে আসবে? আর অস্ট্রেলিয়া সিরিজ শেষ মুহূর্তে এসে লিটনকে দলে নেয়া কিভাবে দেখছেন? এক্সিলেন্স সেন্টারটা পরিদর্শন করেছেন, মূলত এক্সিলেন্স সেন্টারটা নিয়ে তামিম ইকবাল খুবই সিরিয়াস, এবং এটা একটা ক্রিকেট বোর্ডের কথা বলেছেন, এটা একটা ক্রিকেট বোর্ডের জন্য দরকার, মানে একটা হাই পারফরমেন্স একটা সেন্টার যেখানে আপনি একটা প্লেয়ারের মানে তার যতটুকু আউটপুট আছে সেটাকে আরও একটু এনহ্যান্স করার জন্য স্পেশাল কিছু কাজ করবেন। সো তার ডেটা, তার মানে ওভারঅল হেলথ কন্ডিশন অ্যানালাইসিস, যেটা আসলে উন্নত দেশগুলোতে আছে, একটা প্রত্যেকটা প্লেয়ারের সম্পর্কে প্রপার ডেটা অ্যানালাইসিসগুলো থাকে, এবং সেই অনুযায়ী তাকে ওইভাবে ট্রিটমেন্টটা দেওয়া এবং তাকে একটা প্রোটোকলের ভিতরে আনা। সো এটার জন্য এক্সিলেন্স সেন্টার ইজ ভেরি গুড থিং। তো সেটার জন্য তামিম ইকবাল তিনি বেঙ্গালুরু আসলে পরিদর্শন করেছেন, এবং হয়তোবা দুনিয়ার আরও অনেক ভালো ভালো এক্সিলেন্স সেন্টার আছে, সেগুলোতেও তিনি যেতে পারেন। তো ভারতের সফর নিয়ে এটা আসলে মানে দুই বোর্ড পর্যায়ে ব্যাপারটা আসলে সলভ হয়ে যাবে সেটা আশা করাটা কিছুটা ভুল। এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমার কাছে মনে হয় যে কিছুটা হস্তক্ষেপ প্রয়োজন আছে, এবং সেটার জন্য তামিম ইকবাল ইতিমধ্যেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার সঙ্গে দেখা করেছেন এবং তাদের সহযোগিতা চেয়েছেন। সো আন্তর্জাতিক লেভেলে তারা যদি কূটনৈতিকভাবে যোগাযোগ করে বরফ গলাতে পারেন, তাহলে আশা করা যায় দুই বোর্ড কিন্তু তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে। সো ওই জায়গা থেকে যদি ব্যাপারটা ডান হয় তাহলে গভর্নমেন্ট পর্যায়ে থেকে গ্রিন সিগন্যাল পেলে ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে। তাসনিম মাহবুব বলছেন, ইনজুরি থেকে সেরে উঠে লিটন কি প্রথম টেস্টে কিপিং করবে? যদি না করে তাহলে তো অতিরিক্ত একজন উইকেট কিপার নিতে হবে এবং একজন বোলার কমাতে হবে।
ফার্স্টে যখন লিটন ছিলেন না তখন লিটনকে ছাড়াই তো পরিকল্পনা আমাদের ক্রিকেট শোর এখান থেকেও আসলে সাজানো হয়েছে যে আসলে লিটন না থাকলে তো কিপিংয়ের অপশন অমুক তমুক থাকছেন, এখন লিটন ফিরেছেন, বাট ওই যে যেহেতু ইনজুরি প্রবণ, ব্যাটিং কিপিং দুটোতেই কি আসলে তার সমানভাবে মানে আমরা এক্সপেকটেশন রাখতে পারি কিনা? এইটা লাস্ট মোমেন্টে আসলে বোঝা যাবে, এই মুহূর্তে বোঝাটা একটু মুশকিল, কারণ তিনি তো এখনো তার যে রিহ্যাব প্রোটোকল সেটার ভিতরেই আছেন। তার ফিটনেস টেস্ট হওয়ার কথা ছিল 12 তারিখ, বাট এখানে তার রিহ্যাব প্রোটোকলে যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখাতেই কিন্তু তাকে মূলত পাঠানো হয়েছে এবং বাংলাদেশেও তিনি পুরোদমে ব্যাটিং অনুশীলন করেই তারপরে গিয়েছেন। তো সাইন্স আর রিয়েলি গুড, এবং সেটা যদি হয় বাংলাদেশে আমরা যেরকম অবস্থা দেখেছি, সো আরও তো 2 সপ্তাহের মতো সময় ছিল যখন তিনি গুড সাইন দেখিয়েছেন। তো সেখান থেকে রিহ্যাব প্রোটোকলে তিনি যেভাবে আছেন, কারণ তার মানে রিপোর্টটা ভুল ছিল বলে তার রিহ্যাব প্রোটোকলটা ভুল ছিল, সেই কারণে তার ইমপ্রুভমেন্ট আসছিল না। পরবর্তীতে যখন সিঙ্গাপুরের স্ক্যান রিপোর্টটা আসছে সেই অনুযায়ী যখন আবার রিহ্যাব প্রোটোকলটা চেঞ্জ করা হয়েছে, তৎক্ষণাৎই তিনি আবার রেজাল্ট পাওয়া শুরু করেছেন। তো ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে মেবি হি উইল বি অ্যাভেলেবল ফর দ্য উইকেট কিপিং অ্যাজ ওয়েল, বাট যদি না হয় তাহলে মুশফিকুর রহিম তো রয়েছেনই। এর বাইরে যদি আবার থার্ড কিপার নিতে গিয়ে আপনি একটা বোলার ড্রপ করেন, তো আমার কাছে মনে হয় না ইট উইল বি এ গুড ডিসিশন ইন অস্ট্রেলিয়া স্পেশালি। রায়ন এখন বলছেন অস্ট্রেলিয়ার কন্ডিশন অনুযায়ী বাংলাদেশের বোলাররা কেমন পারফরমেন্স করবে বলে আপনাদের মনে হয়? আলটিমেটলি বাংলাদেশের মানে দুই সাইডের থেকে তো বোলারদের থেকে এক্সপেকটেশন পুরো দেশেরই বেশি যে বোলাররাই ভালো করবে। অ্যান্ড অস্ট্রেলিয়ার কন্ডিশন অনুযায়ী আপনার কি মনে হয় মাহফুজ 23 বছর পর খেলতে যাচ্ছে? ওই যে যেটা বলছিলাম যে অমিত হাসানের তো বয়স ছিল 1.5 বছর, বোলার না বাট মানে অনেকেরই তো নতুন এক্সপিরিয়েন্স, একেবারেই নতুন এক্সপিরিয়েন্স সেখানে খেলতে যাওয়া, তাদের বিরুদ্ধে খেলা। নাহিদ রানা শরীফুল থাকলে আর একটু ভালো হতো, যেহেতু নাই আরো স্ট্রংলি আমরা আনসার দিতে পারতাম, আরো স্ট্রং হতো ব্যাপারটা, আসলে মানে ওভারঅল হাইপটা আরো অন্য লেভেলে থাকতো। একদম। তো যেহেতু ওই দুজন নাই, তাসকিন এবং হাসান মাহমুদের উপরে রেসপন্সিবিলিটি উইল বি রিয়েলি হাই, এবং থার্ড সিমার হিসেবে কে কমপ্লিমেন্ট করবেন, মুশফিক হাসানকে দেওয়া হয় নাকি খালেদ ইবাদতের মধ্যে কেউ একজন থাকেন, ইটস আ কনফিউশন, এটা আসলে বলা যাচ্ছে না। তো মুশফিককে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তিনি অনেক জোরে বল করতে পারেন কনসিস্টেন্টলি, তো সেখান থেকে তিনি আসবেন নাকি পরীক্ষিত 2 পারফর্মারের যে কোনো একজন আসবেন, এটা টিম ম্যানেজমেন্টস কল। সৌম্য সরকার রয়েছেন ফোর্থ সিমার হিসেবে, তিনি যদি ওপেন করেন তানজিদের সঙ্গে তাহলে আপনাকে সাদমানকে ড্রপ করতে হচ্ছে। সো এই টেস্টের 11টা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, মানে আসলে দেখার বিষয় যে 11টা আসলে কেমন হয়। সো মিরাজ তাইজুল দুজনকে যদি আপনি দলে রাখতে চান, ওই কন্ডিশনে 2 স্পিনার কতটুকু কাজে আসবে আই হ্যাভ নো আইডিয়া, বাট বিং দ্য ভাইস ক্যাপ্টেন মেবি মিরাজ উইল বি দেয়ার, অ্যান্ড বিং দ্য কনসিস্টেন্ট উইকেট টেকার মেবি তাইজুল অলসো উইল বি দেয়ার। বাট ওই কন্ডিশন অনুযায়ী ওই দুজনের থাকাটা আসলে কতটুকু জাস্টিফাইড, আই হ্যাভ আ কোয়েশ্চেন। এটা অনেকেই একটু হার্শ ভাবে নিতে পারেন, বাট কন্ডিশন সাপেক্ষে আমি এই কথাটা বলছি। সো এটা টিম ম্যানেজমেন্ট ডিসিশন উইল বি এট দ্য এন্ড, সো লেটস সি। তাজবিরুল মাহাদি বলছেন বর্তমানে বাংলাদেশ ইমার্জিং দল সাউথ আফ্রিকায় আছে, সাউথ আফ্রিকায় ভালো পারফর্ম করে কেউ কি বিশ্বকাপের বিবেচনায় আসতে পারে? আসলে কারা আসবে বলে মনে করেন? আপাতত যেভাবে সিরিজটা তারা শুরু করেছে 89 রানে অল আউট, মানে আপাতত যেভাবে সিরিজটা শুরু করেছে এরকম মানে প্রত্যাশিত একটা মানে এখনই এরকম এক্সপেকটেশন কিছু রাখা যায় না, আগে অন্তত সিরিজটাতে ভালো একটা স্টার্ট করুক। না মানে ব্যাটিং এ আপনি আসলে কাদের দিকে ফোকাস ছিলেন? জাকির, তারপরে সোহান, এদের দিকে তো সবচেয়ে বেশি ফোকাসটা ছিল, তারপরে মানে মাহফিজুল তাদের উপরে। সো এখান থেকে এই মুহূর্তে হুট করে ওডিআই টিমে চলে আসা এবং ওয়ার্ল্ড কাপ খেলা, ওই রকম আসলে প্রমিজিং স্টার বা খুব নক করছেন অথবা এমন একজন যিনি স্টেটমেন্ট মেক করছেন 22 গজের, মানে আপনাকে আসলে কনফিউজ করে দিচ্ছেন, এমন কেউ অ্যাকচুয়ালি নাই। বা যদি আসলে আফ্রিকান কন্ডিশনে কেউ একজন আসলেই সেরকম কোনো কিছু দেখাতো, তো তাহলেও একটা ব্যাপার ছিল। বাট বাংলাদেশ যেভাবে শুরু করেছে প্রত্যেকেই খাপি খাচ্ছে সেখানে। আর বাংলাদেশ দলে তো আসলে স্পটটা কই, আপনি 2 ওপেনার ফিক্সড, সেখানে যদি আপনি মানে যদি আপনার সৌম্য আসে, মানে তানজিদের সাথে যদি সৌম্য চলে আসে বা ধরলাম সাইফ আসলো, হোয়াট এভার, নাম্বার 3 স্পট এটাও ফিক্স শান্ত, বা নাম্বার 4 যদি আপনি দেখেন তাহলে সেখানে যদি লিটন খেলে, বা 5 সেখানে যদি তাহিদ হৃদয় থাকে। সো নাম্বার 6 নিয়ে কনফিউশন ছিল, নাম্বার 6 এর একটা আনসার মোটামুটি পাওয়া গেছে, মোসাদ্দেক চলে আসছে। সো নাম্বার 7 নিয়ে এই মুহূর্তে একটা কনফিউশন আছে স্টিল। সো ওইটার জন্য তো আপনার ইমার্জিং দল থেকে কাউকে আমরা আসলে দেখি না। নাম্বার 8-এ সো মানে এই স্পটগুলো আসলে ফিক্স মোটামুটি। সো এখানে দের ইজ নাথিং ফ্রম ইমার্জিং। এমএস রানা বলছেন প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং নাকি বোলিং নিলে ভালো হবে? পরের প্রশ্নই করছেন একসাথে জুনাইদ ইসলাম জীবন, একই রকম যেহেতু একবারে নিয়ে নিচ্ছি। প্রথম টেস্টে বাংলাদেশ টসে জিতলে যদি ব্যাটিং নেয় তাহলে কত রান হবে? অর্থাৎ টসে জিতলে বোলিং নাকি ব্যাটিং, আর ব্যাটিং নিলে কত রান হবে? বাট আমার মনে হয় যে বাংলাদেশের 4th ইনিংসে ব্যাট করতে যাওয়া এইটার মতো লজিক্যাল না। সেটাই, মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি চেজ করবেন এই চিন্তাটাও করা দরকার নেই, আপাতত প্রথমে ব্যাটিং করেন। সো এটাই ভালো হবে আসলে, রাইট। সো ওই জায়গা থেকে প্রথমে ব্যাটিং করলে স্ট্রাগল
টাইম হচ্ছে ফার্স্ট 1 আওয়ার, দ্য শাইনি বল। সো ওই রেড চেরিটাকে যত বেশি আপনি ওল্ডিস করতে পারবেন উইদাউট লুজিং এনি উইকেট, দ্যাট উইল হেল্প ইউ to score big runs. So very important that from the very beginning, from first 30 minutes or first 1 hour, কেমন বাংলাদেশ করে, সেখানে কত রান আসলে বাংলাদেশ করে, so it's really really important. So 400 রাখতে হবে টার্গেট। কি মনে হচ্ছে এটা না বলি, কত রান করতে পারে এটা না বলি, আমরা চাই ভালো কিছু করুক, সেটা তো 300-400 হলে তো খুব ভালো, খুব ভালো। সেঞ্চুরি করো, কেউ না কেউ সেঞ্চুরি করো, কাম অন। অন্তত দুটো, কি বলেন, কেউ না কেউ অন্তত দুটো সেঞ্চুরি আসবে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আপনাদের প্রশ্নের জন্য, সময়ের জন্য। শনি সোমবার 3 দিন আমরা দ্য ক্রিকেট শোতে ক্রিকেটের আপডেটস নিয়ে হাজির হয়ে যাই। দেখতে ভুলবেন না টি স্পোর্টস এবং টি স্পোর্টস ডিজিটালে একই সাথে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.